আজ 23শে জানুয়ারি দেশ নায়কের জন্মদিন। সুভাষচন্দ্র বসু ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক যার জন্ম বৃত্তান্ত পাওয়া গেলেও মৃত্যু নিয়ে আজও রহস্য রয়েছে। নেতাজি আজও অমর হয়ে রয়েছেন ভারতবাসীর মননে। আজ নেতাজির 128তম জন্মবার্ষিকী। নেতাজির জীবন অনেকটাই প্রভাবিত হয়েছিল স্বামী বিবেকানন্দের দ্বারা। নেতাজিকে অনেকেই স্বামীজির মানুষপুত্র বলে থাকেন। এই নিয়ে রিপাবলিকের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার কথা বলেন সাংবাদিক নির্মাল্য মুখার্জির সঙ্গে। আমরা রয়েছি নেতাজি ভবনে, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। নির্মাল্যদা, আমরা রয়েছি নেতাজি ভবনে। এই যে স্বামীজি এবং নেতাজি, আমরা প্রতি বছরই হয় না যে অন্তত বছরে একটা দিন একটু ফিরে দেখা, ইতিহাসের পাতাগুলো উল্টানো এবং অবশ্যই নিজেদের কোথাও শিকড়ের সন্ধান করা। তো শিকড়ের সন্ধানে স্বামীজি এবং নেতাজির এই যোগসূত্র, এটা কি করে তৈরি হলো? এটা বাঙালি কিভাবে দেখে, কিভাবে দেখা উচিত এই যোগসূত্রটা? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস উনি একটা প্রথম থেকেই একটা ধর্মীয় বাতাবরণের মধ্যে তৈরি হয়েছিলেন। ওর মা প্রভাবতী বোস, তারপরে বাবা জানকীনাথ বোস, তাদের সবারই একটা ধর্মীয় একটা মনোভাব ছিল। তো উনি ছোটবেলা থেকে এই ধর্মীয় আধ্যাত্মিক, আমি বলবো খুব ধর্মীয় না, খুব আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে উনি ছোটবেলা থেকেই জানতেন। এবং পরবর্তী সময় যেটা দেখা গেল, যখন উনি স্কুলে পড়েন কিংবা কলেজে গেলেন, সেটা দেখা যাচ্ছে যে জাতীয় আন্দোলনের প্রতি ওর যে উনি যে ইনভলভমেন্টটা, এই জাতীয় আন্দোলনে সেই সময় প্রচুর জাতীয়তাবাদী নেতা আন্দোলনের সঙ্গে ছিলেন। সবার ওপরেই স্বামীজির কোনো না কোনো ভাবাদর্শ কিংবা দর্শনের কোনো ইনফ্লুয়েন্স পড়ছিল। কিন্তু সব থেকে বেশি দেখা গেল সুভাষ বোসের মধ্যে সেই সিনথেসিসটা, আমরা যেটাকে বলি, সেই সিনথেসিসটা ঘটল। এবং তিনি অসংখ্য চিঠি লিখেছিলেন, মাকেও লিখেছিলেন 1930 সালেও লিখেছেন, প্রথম দিকে 13-14 সালে, যেখানে উনি বলছেন যে হি ইজ দ্য ট্রু স্পিরিচুয়াল লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। সুতরাং স্বামীজি যেভাবে স্বামীজির আলোয় আলোকিত হয়েই সুভাষ বোস তার জাতীয়তাবাদী আন্দোলনের জার্নি শুরু করেছিলেন। এই জায়গা থেকে আমার একটা বিষয় বলার, যে অর্থাৎ এই যে আলোয় আলোকিত হওয়ার কথা বলছি আমরা, এটাও তো ঠিক যে স্বামীজি একদিকে যেখানে তরুণ যুবদের জন্য তার যে আদর্শ, যে মেসেজ, যে বার্তা তিনি সবসময় দিয়ে রেখেছেন, একই সঙ্গে নারী শিক্ষা, কিন্তু দেশমাতৃকাকে কিভাবে দেখা উচিত, কিভাবে দেখবে তরুণ যুবরা, সেই নিয়েও তো তার একটা স্পষ্ট কোথাও পথ নির্দেশিকা ছিল। এবং সেই জায়গা থেকেও কি তাহলে কোথাও সুভাষ শুরু থেকে, ছোট থেকে কোথাও সেটা দেখতে বড় হয়েছিল কোথাও? একদমই তাই। নেতাজি প্রথম থেকেই ওই যে ভাবাদর্শ স্বামীজির, যেটার কথা আপনি বলছেন, সেটার প্রতি এতটাই আকৃষ্ট ছিল যে তার সমস্ত মন প্রাণ একদম স্বামী বিবেকানন্দ ঘিরেই ছিল। তিনি একদম ঠিকই করে ফেলেছিলেন এই পথে যাবেন। আপনারা জানেন, ওর জীবনী যারা পড়েছেন, একসময় সুভাষবাবু আধ্যাত্মিক পথে চলে যাবেন বলেও ভেবে রেখেছিলেন। একসময় পণ্ডিচেরির প্রতিও আকৃষ্ট হয়েছিলেন, অনেক কিছু। এবং উনি আইসিএস ছেড়েই দিলেন ঋষি অরবিন্দর আইসিএস ত্যাগের কথা বলে। আবার ঋষি অরবিন্দ একেবারেই স্বামী বিবেকানন্দের আলোয় আলোকিত। এবং উনি যখন জেলে ছিলেন, ঋষি অরবিন্দ বলেও ছিলেন যে আমি আই হার্ড হিজ ভয়েস, এরকম, সেই সময় তার সাধনার সময়। যাই হোক, জেলের মধ্যে উনি যখন ছিলেন। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে সুভাষবাবু তার যে ভাবাদর্শটা কিভাবে তুলে ধরছেন। এবং স্বামীজির আজকে আমরা যে বিশ্বপিতা কিংবা বিশ্বগুরুর কথা শুনি, সেই বিশ্বপিতা কিংবা বিশ্বগুরুর কনসেপ্ট কিন্তু একদমই প্রথমে আসলে এর দেওয়া স্বামী বিবেকানন্দের। এবং সুভাষবাবু সেই আলোতেই আলোকিত হয়ে ভারতবর্ষ সারা পৃথিবীর জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই সময় যুদ্ধের অবকাশ চলছিল, কারণ আমরা তখন পরাধীন ছিলাম। সুভাষবাবুর কাছে প্রথম কাজ ছিল, নেতাজির প্রথম কাজ ছিল যে এখান থেকে কি করে আমরা স্বাধীনতা পাবো। কিন্তু স্বাধীনতা পেতে গেলে যে ধীশক্তি, যে মানসিক শক্তি, যে স্থৈর্য লাগবে, সেই পুরোটাই এই লড়াইটা স্বামী বিবেকানন্দর সমস্ত ভাবাদর্শ তাকে আকৃষ্ট করত। একসময় আপনি শুনলে অবাক হবেন, বিপ্লবীরা স্বামী বিবেকানন্দের রাজযোগের একটা পাতা তাদের কোড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতো। এরকম ঘটনাও ঘটেছে এবং সাহেবরা সেটা কিছুতেই সেই সময় ভাঙা যায়নি।
সুতরাং এইভাবে তারা মানে সুভাষবাবু মানে সব দিক থেকে মানে অনেকে সুভাষবাবুকে নিয়ে প্রচুর চর্চা হয়েছে। আমি যত বলবো কম বলা হবে, মানে শেষ নেই এর। মানে একটা কথা আমি বলতে পারি, দ্য টোটাল ইন্টিগ্রেশন অ্যান্ড সিনথেসিস অফ স্বামী বিবেকানন্দ একদম সুভাষবাবুর মধ্যে হয়েছিল। এবং স্বামীজি নিজে কিন্তু সেভাবে কখনো সক্রিয়ভাবে বিপ্লবী কাজের সঙ্গে কখনো যুক্ত হননি, অথচ তার প্রতিটা কথা, তার পদক্ষেপ, তার আদর্শ, তার ভাবধারা কোথাও দেশের জন্য ভালোবাসতে শিখিয়েছে তরুণ যুব সম্প্রদায়কে, এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেটা প্রাসঙ্গিক। এবং সুভাষবাবু সেটা লিখেছেন, তার যে ইন্ডিয়ান পিলগ্রিম এবং ইন্ডিয়ান স্ট্রাগল, এই দুটো বই যদি আপনি পড়েন, সেখানে পরিষ্কার উনি বলেছেন যে স্বামীজি কখনো কোনো রাজনীতির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ হননি, কিন্তু তার মেসেজ, জাতীয়তাবাদীর যে মেসেজগুলো, সেগুলো সমস্ত রকমভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করত। তাকে ছাড়া এমন হয়েছে আমরা কিছু ভাবতেই পারতাম না যে কিভাবে স্বামীজির কথাগুলো আমাদের কাছে আসছে। এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের এই প্রজন্মের কাছে এই মেসেজগুলো যাওয়া দরকার, যে নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, স্বামী একেবারে এক সূত্রে গাঁথা, একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভাবতেই পারবেন না আপনি। সুভাষ বোস পুরোটাই, সুভাষচন্দ্র বোস যেরকম, স্বামীজির ইনফ্লুয়েন্স কার ওপর নেই? আপনি দেখছেন আজও যারা বহু নেতা আছে স্বামীজির কথা ছাড়া থাকে, স্বামীজির একটা অল পারভেডিং ইনফ্লুয়েন্স। সুতরাং মানে উনি একটা সমুদ্রের মতো, সেই সমুদ্রের মধ্যে বহু কেউ এসেছে, সুভাষ বসু এসেছে, ঋষি অরবিন্দ এসেছে, অনেকে এসছে। শুধুমাত্র পাতাগুলো উল্টে উল্টে কোথাও একই সেই কেন্দ্রবিন্দুতে ফিরে আসি, যে কেন্দ্রবিন্দুতে শুধুমাত্র আমরা ফিরছি, বর্তমান সমাজ ফিরছে, বর্তমান তরুণ যুবরা ফিরছে, এমন নয়। যুগ যুগ ধরে সবাই এই একই জায়গায়, একই কোথাও আবর্তের মধ্যে রয়েছে। এবং যারাই আপনি বলছিলেন যে খুব ইন্টারেস্টিং, যে যারাই এই মুহূর্তেও রাজনীতির ময়দান দাপাচ্ছেন, তারাও কোথাও সেই শিকড়ে ফিরে গেলে সেই আসল টানটা স্বামীজির সঙ্গেই রয়ে গেছে, অন্য কিছু কথা তারা বলেনি না। সুতরাং এই জন্য আমি বললাম, এর মহাসমুদ্র, তো সে মহাসমুদ্রের কোনো মানে এর শুরু কিংবা শেষ এইভাবে কিছু বলা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার খুবই স্পষ্ট, সেটা হচ্ছে স্বামীজি সারা ভারতবর্ষের যত স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনতা আন্দোলন, সমস্ত কিছু, এমনকি গান্ধীজি অবধি সবাই মিলে এই একজন মানুষকে সবসময় সামনে রেখে, মানে আমরা যাকে বলি মানে বিকন কিংবা লাইট হাউস, উনি হচ্ছেন সেই লাইট হাউস, আলো দেখিয়ে চলি। আর উনি অতীত নন, এরা কেউ অতীত হয় না। স্বামীজির মতো মানুষরা কখনো অতীত হন, তারা সবসময় বর্তমান। অসাধারণ, সত্যি সত্যি স্বামীজি লাইট হাউসের মতো, এবং সেই জন্যই হয়তো সেই আলো, সেই আলোর পথেই এর আগের প্রজন্ম চলেছে, তারপরের প্রজন্ম আমরাও চলছি, এবং হয়তো এভাবেই আরো অনেক প্রজন্ম এই আলোকিত পথ ধরে এগিয়ে যাবে। এই পথ ধরে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত আলোর সন্ধান পাবে দুটোই। ক্যামেরা রজনীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।